বাইরে থেকে দেখতে সহজ সরল এক পরিবার। এদের দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতেও যেন জানে না। সারাদিন পূজা পাঠ, নাচ গান আর ভদ্রতার অভিনয়ে ব্যস্ত এই পরিবারকে দেখে কেউ সন্দেহই করবে না। কিন্তু এদের রান্নাঘরেই পড়ে আছে এক বস্তাবন্দি লাশ। শুরু হয় আজব এক প্রতিযোগিতা। লাশ লুকাতে গিয়ে কেউ আনছে বাজারের ব্যাগ, কেউ মিনি ট্রাক, তো কেউ ইউটিউবে দেখে লাশ গায়েব করার উপায়। কিন্তু যতই স্বাভাবিক থাকার চেষ্টা করে ততই এদের কাণ্ড কারখানা আরো যেন ভয়ঙ্কর আর হাস্যকর হয়ে যায়। একদিকে পুলিশ দরজায় কড়া নাড়ছে, অন্যদিকে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যেই ঝগড়া করছে এটা নিয়ে যে লাশটা এখানে রাখলো কে। আর এই বিশৃঙ্খলার মাঝেই বের হতে থাকে পুরনো গোপন রহস্য, মিথ্যা আর বিশ্বাসঘাতকতার গল্প। হাসতে হাসতে কখন যে টেনশনে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে আপনি নিজেও ঠিক বুঝে উঠতে পারবেন না। এমনই গা হিম করা অথচ হাসির পেট ব্যথা করার মতো ডার্ক কমেডি আর মিস্ট্রি থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ভারতনাট্যম 2 মোহিনীআট্টম, যেখানে দোষী আর নির্দোষের সংজ্ঞাটাই যেন বদলে যায়। আজকের ঘটনা জানতে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকদিন আগের ঘটনায়। শশী হলো এই গ্রামের মন্দির কমিটির এক সদস্য, তবে তার সাথে সুভাষ নামের আরেক সদস্যর সাপে নেউলে সম্পর্ক। এক কথায় এরা একে অপরকে সহ্যই করতে পারে না। শশীর বাবা ভারত হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। তখন শশী তার বাবার প্রতি দায়িত্ব পালন হিসাবে যত রকমের আত্মীয় আছে সবাইকে বাবাকে এক নজর দেখাতে নিয়ে আসে। ছেলের এত ভালোবাসা দেখে বাবা শশীকে অনুরোধ করে, সবাইকে যখন এনেছো আরো দুজন কষ্ট করে নিয়ে আসো। আমি যখন শ্রীকান্দাপুরামে কাজ করতাম তখন একজনকে বিয়ে করি। গত 30 বছর ধরে তোমাদের থেকে আমার ওই পরিবারকে লুকিয়ে রেখেছি। শশী বাধ্য ছেলের মতো শ্রীকান্দাপুরামে তার সৎ মাকে নিতে আসে। তবে এখানে অপেক্ষা করছিল আর এক চমক, কারণ তার সৎ ভাই হুবহু তার মায়ের পেটের ছোট ভাইয়ের মতো দেখতে। মানে দুই আলাদা মায়ের থেকে একই রকমের দেখতে দুই ছেলে হয়েছে। এবার তো আরো বিপদ। বাবার এই বিয়ের কথা লুকিয়ে যেহেতু মান সম্মান বাঁচাতে হবে, তাই নিয়ম করা হয় এই দুই ভাই কখনোই একসাথে বের হবে না। এভাবেই সব চলছিল। কিন্তু সমস্যা বাধে তখন যখন সুভাষ তাদেরকে দেখে কনফিউশনে পড়ে যায়। তবু এরা সুভাষ থেকে কোনো রকমে লুকিয়ে জীবন চালাচ্ছিল। বাবাকেও বাসায় নিয়ে আসা হয়। সৎমা রুক্মিণী জানায় তার স্বামী সুস্থ না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। কিন্তু শশীর মায়ের পক্ষে এসব মেনে নেওয়া ছিল বেশ কঠিন। তবুও বাধ্য হয়ে মানতে হয়, কি আর করার। এভাবে সবাই কোনো রকমে মানিয়ে নিয়ে যখন দিন কাটাচ্ছিল তখন হঠাৎই ঘটে এক অঘটন। ভারত এক নারকেল গাছের নিচে হুইল চেয়ারে বসে চিল করছিল। তখনই হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয় আর ডাবের কাঁদি পড়ে ভারত সেখানে পটল তোলে। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। তবে এত কিছুর মাঝেও শশীর চিন্তা হচ্ছিল যে রুক্মিণী আর তার ছেলের তো কেউ রইল না, তাহলে তাদের কি হবে। বাবার শেষকৃত্যে আসতে পারছে না দেখে রুক্মিণীর ছেলেও ঘরে বসে ছটফট করতে থাকে। এসব দেখে ভারতের প্রথম স্ত্রীর মন নরম হলে সে রুক্মিণীর ছেলেকেও বাবার শেষকৃত্যে আসতে বলে। তখনই দুই ছেলেকে একসাথে দেখে পুরো গ্রাম ভারতের কাহিনী বুঝে যায়। আর সুভাষ সে তো সবসময় যমজ দুই ছেলেকে নিয়ে মজা উড়াতে থাকে। যাই হোক, এই পরিবার সবকিছুর সাথে মানিয়ে মন্দিরের ঘাটে ভারতের শেষকৃত্য করতে আসে। পণ্ডিত জানায় সবার থেকে অনুমতি নিয়ে ভারতের অস্থি বিসর্জন দিতে হবে। সবার অনুমতি থাকলেও রুক্মিণী জানায় তার ইচ্ছা ভারতের অস্থি শ্রীকান্দাপুরামের বিসর্জন দিবে। পরের দিনই সবাই হাসি গানে মেতে ছোট এক বাস ভাড়া করে চলে আসে শ্রীকান্দাপুরামে। ভারত যেহেতু এখানে সব বেচে দিয়েছে, তাই রুক্মিণী আর তার ছেলের থাকার জন্য কোনো জায়গা নেই। তাই শশী তাদের কিছু জমি বেচে সেই টাকা দিয়ে রুক্মিণী আর তার ছেলের জন্য বাবার এক কলিগ বেবির সাহায্যে এই শহরে নতুন একটা বাড়ি কিনে নেয়। নতুন এই বাড়িতে সকল নিয়ম কানুন মেনে গৃহপ্রবেশ করা হয়। একে একে সব আসবাবপত্র সাজানো হয়। দুধ উতলানোর রীতিও পালন করা হয়। সামনে নতুন প্রতিবেশী এসেছে দেখে অপোজিটের বাড়ির অল্প বয়স্ক এক ছেলে বেশ অবাক হয়ে এদিকে দেখতে থাকে। রুক্মিণী নতুন বাড়ির আশেপাশের সব প্রতিবেশীকে লাচ্ছি খাইয়ে পরিচিত হয়। পরিবারের সবাই মিলে পাশের মন্দিরে পূজা করতে আসে। কিন্তু পুরোহিত কেন যেন শশীর মাকে দেখে বেশ হকচকিয়ে যায়। শশীর মা আর রুক্মিণীর মধ্যে এতদিনে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। রুক্মিণী হঠাৎ শশীর মাকে বলে, আপনাকে প্রথম দিন দেখে মনে হয়েছিল বহু বছর ধরে চিনি, যেন আপনি আমার খুব আপন। দুই সতীন এবার একসাথে ফ্যামিলি অ্যালবাম দেখতে বসে। এলাকার মিটের দোকান থেকে মিট নিয়ে বাসায় ফিরে এত সুন্দর দৃশ্য দেখে শশী খুশি হয়ে বাবার
বাবার ছবি আর পাশে রাখা অস্থির পটের দিকে তাকায়। তবে এরা জানেও না কি ভয়ঙ্কর বিপদ খুব জলদি তাদের দরজায় কড়া নাড়বে। অ্যাম্বুলেন্স থেকে বেশি ব্যস্ত হয়ে গাড়ি চালানো এই বয়স্ক লোকটার নাম হলো গোবিন্দ। গোবিন্দ লিফটে জায়গা না পেয়ে কোনো রকমের সিঁড়ি বেয়ে উঠে হাঁপাতে হাঁপাতে তার বাকি 3 বন্ধুর কাছে এসে বলে, টিভিতে স্ক্যামের খবর নিশ্চয়ই দেখেছো। এখন আমরা যদি 1.5 কোটি টাকা না দিই তাহলে মোহন দাস আমাদেরকে জেলে পুরে দিবে। রাতেশ এই বিষয়ে কিছু না করলেও মোহন দাস আমাদেরকে ছাড়বে না, তাকে কোনোভাবেই রাজি করানো যাবে না। তার লিস্টে নাকি আরো 3 জনের নাম আছে। মোহন দাসের কাছে এত প্রমাণ আছে যে সে টাকা গোনার জন্য মেশিন কিনে বসে আছে। বেবি বলে, তাহলে তো আমাদের প্রত্যেককে 38 লাখ করে জোগাড় করতে হবে। বেডে শোয়া সাত্যাম বলে, কালই আমার লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন, ডক্টরকে সব টাকা দিয়ে দিয়েছি, এখন কিভাবে আমি এত টাকা পাবো? রাঘু বলে, আগের বার এমন একটা সমস্যা হয়েছিল, তখন আমরা সব দোষ ভারতের উপরে চাপিয়ে বেঁচে গিয়েছিলাম, এবার কি করব? আর মোহন দাস কি টাকা দেওয়ার জন্য কোনো ডেডলাইন দিয়েছে? গোবিন্দ কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, তোমরা 25 লাখ করে ম্যানেজ করো, বাকিটা আমি দেখছি। না জানি এই গোবিন্দ কি প্ল্যান বানাচ্ছে। শশীর বোন জামাই গোপান বিরক্ত হয়ে বলে, এখানে কি চলছে? আমাদের অত ভালো জমি বেচে এদের বাড়ি কিনে দিলাম, এখন এর বাসা ভাড়াটিও খুঁজতে হবে? বাবার সব ভুলের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব শশী নিয়ে বসে আছে নাকি? ওদিকে সরকারি স্কুলে আমার চাকরি হওয়ার কথা, সময় মতো টাকা না দিলে চাকরি অন্য কেউ নিয়ে নিবে, তখন আমি কি করব? পরের দিনই সবাই মন্দির দর্শনে আসে। গোপানের বিয়ের এত বছরেও বাচ্চা হচ্ছে না, তাই সে মাটিতে গড়িয়ে মানত পূর্ণ করছে, কারণ সবাই মানে এই মন্দিরের দেবী অনেক জাগ্রত। মা লক্ষ্য করে এক মহিলা আর তার মেয়ে তাকে দেখে কেন যেন মুচকি মুচকি হাসছে। গোপান বেচারার এত বাজে হাল হয়েছে যে সে বমি শুরু করে দেয়। তবুও মা বলে, এই মন্দিরের দেবী অনেক জাগ্রত, পরিক্রমা শেষ করতেই হবে। মন্দিরের পুরোহিত গোপানের মানত পূর্ণের জন্য প্রার্থনা করে তার মাথার উপরে আস্ত এক নারকেল ভাঙে। বেচারা তো ব্যথায় কাকিয়ে ওঠে। গোবিন্দের কাছে তখন এলাকার মিট দোকানের কর্মী জগদীশ এসে বলে, সে গোবিন্দের সাহায্যে মেয়েকে বিদেশে পাঠালেও এখনো তার কোনো খোঁজ পাচ্ছে না। গোবিন্দ রেগে বলে, একে তো আমি বিদেশ যাওয়ার জন্য সাহায্য করেছি, এখন এসে আমাকেই বিরক্ত করছো? বেশি সমস্যা হলে যাও গিয়ে পুলিশে কমপ্লেন করো। জগদীশ রেগে সেখান থেকে চলে যায়। রুক্মিণীর বাসার সামনে থাকা সেই ছেলেটা হলো গোবিন্দের ভাগ্নে সুভাষ। তারা এখন যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছে সেই জমিটা সুভাষ মামার বুদ্ধিতে কিনে একটা সুপার মার্কেট বানানোর প্ল্যান করছে। সুভাষ বলে, মামা, আমি তো শুধু একটা জুসের দোকান দিতে চেয়েছিলাম, আপনি আমাকে দিয়ে এই প্লটটা কিনালেন, এখন বলছেন সুপার মার্কেট দিতে এই বিল্ডিং এর কাজ শেষ করার টাকা আমাকে আনতে হবে, এত টাকা আমি কোথায় পাবো? গোবিন্দ বিরক্ত হয়ে বলে, কি যেন ফেয়ারনেস ক্রিমের কোম্পানি খুলতে গিয়ে পুলিশকে সেই ক্রিম বেচে ভোক্তা অধিদপ্তরে কেসে ফেসে গিয়েছিলি, পুরো মহল্লায় তোর বদনাম হয়েছে, পার্থান এখনো তোকে খুঁজছে, এসব থেকে বের হতে বড় এক ধামাকা তো লাগবেই, টাকা চিন্তা করিস না, ব্যবস্থা আমি করে দিব। সুভাষ যেন ইন্সপেক্টর পার্থানের নজরে না পড়ে, তাই মামা তাকে হেলমেট পরিয়ে কাজে বের হয়। এদিকে গোপানের স্ত্রী তার পিঠে ফোটা সব পাথরের কুচি বের করছে। তখনই গোবিন্দ সুভাষকে নিয়ে বাড়ির সামনে থামে। গোবিন্দ একটা গিফট প্যাকেট নিয়ে ভেতরে হাঁটতে হাঁটতে বলে, তুমি গিয়ে ঘুরে আসো, বাইকটা এখানেই রেখে যাবে, আমার জরুরি কাজ আছে, এখানে আমার এক পুরনো বন্ধু থাকে। গোবিন্দ বাড়ির ভিতরে আসতেই রুক্মিণী এগিয়ে আসে। গোবিন্দ গিফট প্যাকেট দিয়ে বলে, ওই গ্রামের নাম জানলে আমিও ভারতের শেষকৃত্যে আসতাম, অস্থি যেহেতু বিসর্জন দেওনি তাহলে বিসর্জনের সময় আমাকে ডেকো। এদের সবার মাঝেই শশী এসে বসলে রুক্মিণী তার পরিচয় গোপন করে বলে, এটা আমার পক্ষের আত্মীয়। গোবিন্দ বলে, আমরা আসলে ভারতের শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করতে চাই, তবে তার আগে একটা সমস্যা আছে, সেটা থেকে বের হতে আপনাদের সাহায্য লাগবে। গোবিন্দ আর কিছু বলতেই যাবে, তখনই শশীর মা জুস নিয়ে আসলে তাকে দেখে গোবিন্দ যেন রীতিমতো থতমত খেয়ে যায়। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকালেও কেউ মুখে কিছুই বলে না। শশীর মা জলদি সেখান থেকে চলে যায়। গোবিন্দ বলে, আসলে ভারত যখন আমাদের গ্রামের অফিসে চাকরি করত তখন আমি রেভিনিউ ডিপার্টমেন্টে ছিলাম, তখন আমি ভারত সহ আরো কয়েকজন আরিয়ান কাবু মন্দিরের কমিটিতে ছিলাম। সরকারি অফিসার যেহেতু ঘুষের একটা ব্যাপার থাকে, কেউ যেন ধরা না পড়ে, তাই মন্দিরে একটা দান বাক্স বসিয়ে রাখি, এরপর একটা পাথর বসিয়ে সেটাকেই আরিয়ান কাবু মন্দির বানিয়ে দেই। এটা কোনো কথা? এমন ভাবে বলছে যেন তারা কোনো বিজনেস শুরু করেছিল। এমন অদ্ভুত কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। আর বেচারা গোপান ওই দেখেন কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে। নকল মন্দিরকে আসল ভেবে বেচারা কি কষ্টটাই না করলো। গোবিন্দ বলে, আমরা সবাই ঘুষের টাকা ওই দান বক্সে লুকিয়ে রাখতাম। প্রথমে ভেবেছিলাম যে কয়েকদিন পর মন্দির বন্ধ করে দিব, কিন্তু পরে দেখি এখানে লোকজন মন্দিরে মানত করতে শুরু করেছে, দান বাক্সে অনেক অনেক টাকা আসতে শুরু হলো। তখন ঘুষ নেওয়া বন্ধ করে মন্দিরের উন্নয়নের দিকে নজর দিলাম, বিল্ডিং দিয়ে মন্দিরটা সুন্দর করে দিলাম। এতদিন সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা হলো যাদের মাধ্যমে মন্দিরের নকল কাগজপত্র বানিয়েছিলাম তাদের একজন ধরা পড়ে গেছে। যদি এবার তদন্ত হয় তাহলে আমরা ফেসে যাব। ভারত যেহেতু মারা গেছে সেহেতু ফাঁসবো আমরা 4 জন। এই সমস্যা মোকাবেলার একটা উপায় আছে, তা হলো
ওরা 2 কোটি টাকা চেয়েছে, টাকা না দিলে সোজা জেলে যেতে হবে। দেখেছেন, পার্টনারদেরকে বললো 1.5 কোটি, এদেরকে বলছে 2 কোটি। গোবিন্দ বলে, এখন যদি আমরা সব দোষ ভারতকে দিয়ে বলি যে ভারত এই সবকিছুর মাস্টার মাইন্ড আর তার এই প্ল্যানে আমাদেরকে ফাঁসিয়েছে, তাহলে আমাদেরকে আর জেলে যেতে হবে না। শশী রেগে বলে, ভারত মারা গেলেও তার স্ত্রী আর ছেলেকে এই গ্রামেই থাকতে হবে। এসব জানাজানি হয়ে গেলে সবাই এদের উপরে আঙ্গুল তুলবে, বুঝতে পেরেছ? গোবিন্দ বলে, ভারত মারা গেছে বলে তার উপর দোষ চাপাচ্ছি না, বরং এই মাস্টার প্ল্যান তারই ছিল। এখন যদি বদনাম নিতে না চাও তাহলে 75 লাখ টাকার ব্যবস্থা করো। আর ভেবো না এসব কথা আমি কোনো প্রমাণ ছাড়া বলছি। ভারতের অতীত ঘাটলেই তোমরা সব বুঝে যাবে। এমনকি সেই এই মন্দিরকে ঘিরে একটা পৌরাণিক কাহিনী বানিয়েছিল যে একদিন রাম লঙ্কা যাওয়ার পথ খুঁজতে খুঁজতে এই আরিয়াবু জংশনের মোড়ে এসে বুঝতে পারছিল না সে ডানে যাবে নাকি বামে। তখন বাজারে মহিনেশ্বরী নামের এক গরিব মহিলা তাকে রাস্তা চিনিয়ে দেয়। রাম অনেক ক্লান্ত ছিল, তার কাছে টাকাও নেই। এটা শুনেই মহিলাটি তাকে লাচ্ছি আর চানাচুর খাওয়ায়, আর এটাই এখন এই মন্দিরের প্রসাদ হিসেবে খাওয়ানো হয়। রাম তখন মোহিনীর উপরে খুশি হয়ে তাকে থাকার জন্য একটা বাড়ি আর মানুষকে পথ দেখানোর আশীর্বাদ দেয়। সেই বাড়ির জায়গাতেই মন্দির বানানো হয়। এমন আজগবি গল্প ভারতী পুরো গ্রামের মানুষকে বিশ্বাস করায়। এখন তোমরাই ভেবে দেখো, টাকা দিবে নাকি বদনাম নিবে? বলেই বেশ ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। শশী মায়ের কাছে এসে দেখে গোবিন্দের গিফট প্যাকেটে প্রেসার কুকার আছে। শশী ভয়ে ভয়ে মাকে জিজ্ঞেস করে, মা, দাদির নাম কি ছিল? মা জানায় মোহিনেশ্বরী। ব্যাস, শশীর আর বুঝতে বাকি থাকে না তার বাবা কোন লেভেলের ঠকবাজ ছিল। মা এসব শুনতেই রেগে আগুন হয়ে বলে, রুকমণিকে বিয়ের বিষয়ের জন্য তাও মাফ করেছিলাম, কিন্তু এই লোক দেখি মরেও শান্তি দিবে না, পুরো গ্রামের লোকদেরকে ঠকিয়েছে। শশী এবার চিন্তায় পড়ে যায় যে সে কি করে এর থেকে বের হবে। এদিকে গোবিন্দ রুকমিণীকে মেসেজ দিয়ে ব্ল্যাকমেল করতেই থাকে। পরের দিন গোবিন্দের 2 পার্টনার রাঘু আর বেবি 50 লাখ টাকা নিয়ে এসে বলে বহু কষ্টে এই টাকা জোগাড় করেছি। সাতিয়ার অপারেশনের বাহানায় টাকা মনে হয় আর দিবে না। এদিকে মন্দিরের ভক্তও কমে গেছে, আগের মতো আর কামাই হয় না। তাই তুমি মোহন দাসকে বলে টাকা 1.5 কোটি থেকে কমানোর ব্যবস্থা করো, নয়তো মন্দির বন্ধ করো, আমরা অন্য কোথাও চলে যাব। গোবিন্দ রেগে বলে, আমি এই গ্রামেই সব বানিয়েছি, তাই আমি কোথাও যেতে পারবো না। আর যদি আমি ফাঁসি না, তাহলে তোমাদের সবাইকে নিয়ে ফাঁসবো। তবে এর থেকে বাঁচার আরেকটা উপায় আছে। যদি একান্তই টাকার ব্যবস্থা না হয়, তাহলে আমরা সব দোষ আগের মতোই ভারতের উপরে চাপিয়ে বলবো সেই গ্রামবাসীর সাথে সাথে আমাদেরকেও ধোকা দিয়েছে, আর এই কথা তার শ্রদ্ধাঞ্জলি দিনে বলবো। তারপর আমরা পালিয়ে যাব। এখন গিয়ে বাকি টাকার ব্যবস্থা করো। অফিস থেকে বের হয়েই শশী আর বীরাকে দেখে বলে, কাল কখন টাকা দিবে জানিও। যদি জানাতে সমস্যা হয় তাহলে এই বাক্সে দান করে দিও, আমি সময় করে নিয়ে নিব। আসলে আমাদের কখনোই শিকড়কে ভোলা উচিত না। এই দান বাক্সের জন্যই আমি আজ এত কিছু করতে পেরেছি। শশী কোনো রকমে হ্যাঁ বলে বিদায় নিয়ে দেয় হাঁটা। জগদীশ হঠাৎই এসে গোবিন্দকে বলে, তুই আমার মেয়ের সাথে কি করেছিস? টাকা এজেন্সিতে দেওয়ার জন্য নিলেও তুই তাদের অর্ধেক টাকাও দিসনি। মেয়ের কথা না হয় বাদই দিলাম, আমার টাকার দায়ভার নেই। গোবিন্দ উল্টা তেড়ে এসে বলে, এসব ফালতু গল্প আমাকে বলবি না। তোর মেয়ে এখন কোন ছেলের সাথে পালিয়ে গেছে সেটা আগে দেখ। জগদীশ হুমকি দিয়ে বলে, পুলিশ কমপ্লেন তো করা হয়ে গেছে, তারা কি করে দেখা যাক, তারপর আমি গোবিন্দকে দেখে নিব। এই সবকিছু শশী দেখে বেশ অবাক হয়। শশীর মন্দির ঘুরতে এসে লক্ষ্য করে মন্দিরের চারপাশের দেওয়ালে সব মহিলাদের নাম। তার মানে এটা নিশ্চয়ই তার বাবার গার্লফ্রেন্ডের লিস্টে ছিল। হঠাৎই উপরে থেকে কিছু একটা দেখে বেচারা যেন শকড হয়ে যায়। আসলে মন্দিরে শশীর এক দেবীর ছবি দেখেছিল, সেটা বাসায় নিয়ে এসে সবাইকে দেখালে তারাও হতবাক হয়ে যায়, কারণ ছবিটা শশীর মায়ের। সে তো সব জানেও না, তাই আরামে দাঁড়িয়ে আছে। তবে ছবির উপরে চোখ যেতেই নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। উপরে লেখা শ্রী মোহিনেশ্বরী দেবী। বাহ, স্ত্রীর ছবি আর মায়ের নাম, কি অদ্ভুত কম্বিনেশন। সবাই এখন বুঝতে পারে এখানে আসার পর গোবিন্দ সহ সবাই তাকে কেন রহস্যময় নজরে দেখছিল, আর কেনই বা রুকমিণীর তাকে এত চেনা মনে হচ্ছিল। যাই হোক, পরিবারের সবাই এখন গোবিন্দর গল্পকে সত্যি মনে করে নেয়। তবুও শিওর হওয়ার জন্য গোবিন্দর পার্টনার বেবি, মানে যার থেকে এই বাড়ি কিনেছে, তাকে কল দিতে চাইলে রুকমিণী আটকে বলে, বেবি অনেক ঝামেলার মানুষ। ভারত আগেই মন্দির এবং গ্রামের উন্নতি করবে সেই বাহানায় 30 লাখের মতো টাকা উঠিয়েছিল। তারপর ওই টাকার জন্য যখন ফ্রড কেস হয়, তখন রুকমিণীর বাবার বাড়ি বেচে টাকা শোধ করে ভাড়া বাসায় উঠতে হয়। তবে এখন সব দেখে আর জেনে মনে হচ্ছে না যে এরা সবাই মিলে তোমার বাবাকে ধোকা দিয়েছিল। এইসব জানার পর গোবিন্দকে কি জবাব দিবে সেটা সবাই মিলে একসাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয়। রাতে সেই চিন্তা করে কারোরই আর ঘুম আসে না। সকালে গোবিন্দ তার কুকুর সিম্বাকে খাবার দেওয়ার সময় লক্ষ্য করে সিম্বার বিস্কুট নেই। তার স্ত্রী শান্তি বেরিয়ে আসলে জিজ্ঞেস করে, বিস্কুট আনোনি কেন? শান্তি ভয়ে ভয়ে বলে, ভুলে গিয়েছিলাম। কি রান্না করেছো জিজ্ঞেস করতেই বলে, সেটাও তো ভুলে গেছি। এই খামখেয়ালিপনায় রেগে গিয়ে গোবিন্দ সোজা রান্নাঘরে গিয়ে তালা খুঁজে স্ত্রীকে টেনে বের করে রান্নাঘরে তালা মেরে বলে, আজ রান্নার কোনো দরকার নেই, সারাদিন না খেয়েই থাকবে।
মানে এই গোবিন্দ আসলে মানুষ নামের কলঙ্ক। মাঙ্গি টুপি পরে গোবিন্দ জগিং এ বের হয়। তখনই সুভাষ তার সাথে জগিং করতে করতে জানায়, অনেক ভাবনার পর সিদ্ধান্ত নিয়েছি আমি সুপার মার্কেটের জন্য জিনিস কিনবো, টাকা লাগবে। গোবিন্দ বলে সন্ধ্যায় বাসায় এসে দেখা করো, তখনই টাকা পাবে। বলেই শশীদের বাসায় ঢুকে যায় আর সুভাষও সেখান থেকে চলে যায়। গোবিন্দ চুপচাপ রুক্মিণীর পেছনে এসে দাঁড়ায়। রুক্মিণী পেছনে ফিরে গোবিন্দকে দেখে একদম আঁতকে ওঠে। তার চিৎকারে বাকিরা দৌড়ে আসলে রুক্মিণী বলে, দেখো এত বড় সিদ্ধান্ত একদিনে নেওয়া সম্ভব না, আর তোমার সাথে ভারতের কি লেনদেন হয়েছে সেই বিষয়ে আমি কিছু জানিই না, আমরা তো ভাড়া বাসায় থাকতাম। গোবিন্দর কথা না শুনেই চেয়ার টেনে বসে বলে, এখন তো আর ভাড়ার বাসায় থাকো না, এই বাসা যেই টাকা দিয়ে কিনেছো সেটা আমি জানি, নতুন বাড়ি, তাই এখন বিক্রি করলে একই রকমের দাম পাবো। রুক্মিণী বিরক্ত হয়ে বলে, এই বাসা কিনতে ওরা সবাই আমাকে সাহায্য করেছে। অশোকের স্ত্রী রেগে বলে, আমরা রুক্মিণী থাকার জন্য এটা কিনেছি, তাছাড়া শশী এখন বাসায় নেই, সে মন্দিরে গেছে, শশী আসলে তারপর আপনার সাথে কথা হবে। গোপান রেগে চলে যাওয়ার হুমকি দিতেই গোবিন্দ রেগে চেয়ারে লাথি দিয়ে বলে, আমি তো তোমাদেরকে আগেই বলেছি এসব ভারতের রেখে যাওয়া ঝামেলা, ওর নামে সব দোষ দিতে রাজি হয়ে যাও, না হলে টাকা দাও। শশীর মা বলে, শুধু শুধু মৃত মানুষের নামে বদনাম করা কি ঠিক? গোবিন্দ এবার ভারতের কুকীর্তির কথা শুরু করলেই অশোক বলে, তোমার এই গল্প আগেও শুনেছি, কিন্তু এটা ভেবো না বারবার বললে আমরা বিশ্বাস করে নিব, আর তুমি না বলেছিলে তোমার কাছে প্রমাণ আছে, সেটা আগে দেখাও। গোপান বলে, আগেও তুমি আর তোমার সঙ্গীরা মিলে বাবার সাথে 30 লাখের ঝামেলা করেছিলে। গোবিন্দ হতবাক হয়ে জিজ্ঞেস করে, তোমাদেরকে এসব কে বলেছে? দেখো আমার সাথে কোনো চাল চালবে না। রুক্মিণী এবার হাত জোর করে কয়েকদিনের সময় চায়, কিন্তু শয়তান গোবিন্দ এত সহজে তো আর পিছু ছাড়বে না। গোবিন্দের চিৎকারে অরুণ আর অজয় নিচে নেমে এসে ঝাড়ি দিতেই একই চেহারা দুই ছেলে দেখে গোবিন্দ বেশ অবাক হয়ে যায়। ভারত যে 2টা বিয়ে করে লুকিয়েছে সেটা বুঝে উঠতেই হুমকি দিয়ে বলে, টাকা না দিলে আমি ভারতের 2 বিয়ের কথা গ্রামে ছড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে। হঠাৎই গেটের শব্দ পেয়ে রুক্মিণী উকি দিতেই দেখে তাদের প্রতিবেশী মেয়েটা আসছে। সবাইকে চুপ থাকতে বলে, কিন্তু গোবিন্দ উল্টা গলা ফাটিয়ে বলে, তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম আর তোমরা আমাকেই চোর বলছো? ভারতের না জানি কোথায় কোথায় সম্পর্ক ছিল আর কতগুলো বাচ্চা জন্ম দিয়েছে। এই কথা শুনে শশীর মায়ের মাথা গরম হয়ে যায়। তেরে এসে গোবিন্দ টুপি টেনে মুখ চেপে ধরে। রুক্মিণী জোরে ক্যাসেট বাজিয়ে দিয়ে দ্রুত বাইরে যায়। প্রতিবেশী সেই মেয়েটা কাপড় ফিটিং করানোর জন্য এসেছে। রুক্মিণী বলে, সে এখন অনেক ব্যস্ত, এগুলো পরে হবে। মেয়েটার একটু পরেই পরীক্ষা, তাই সে নিজেই সেলাই করতে ভেতরে যেতে চাইলেই রুক্মিণী আটকে বলে, আচ্ছা তুমি বাইরে বসো, আমি সেলাই করছি। ভেতরে তখন হুলুস্থুল কাণ্ড বেঁধে গেছে। সবাই গোবিন্দকে চেপে ধরেছে আর গোবিন্দ নিজেকে বাঁচাতে হাত পা ছুটছে, কখনো চুল ধরে টানছে তো কখনো চোর লাথি মারছে। রুক্মিণী অজয়কে তখন বাইরের মেয়ের সাথে কথা বলতে পাঠায়। অজয় বাইরে আসতেই মেয়েটা জিজ্ঞেস করে, এত জোরে গান শুনছো কেন? অজয় বলে, আমরা এমনই, মন ভালো থাকলে জোরে গান শুনি। বাকিরা তখন গোবিন্দকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে আসে। রুক্মিণী সেলাই করা হয়ে গেলে সে দৌড়ে এসে মেয়েটাকে জামা দিয়ে দেয়। এদিকে ভেতরে শশীর মা গোবিন্দকে চুপ করাতে এত জোরে তার ঘাড় ঘুরায় যে তার ঘাড় একেবারে মটকেই যায়। রুক্মিণী এসে বলে, ওকে এবার ছেড়ে দাও। শশীর মা তাকে ছেড়ে দিতেই গোবিন্দ ধপাস করে নিচে পড়ে যায়। না জানি এখন কি হবে। শশী মন্দির থেকে গোসল করে নাচতে নাচতে বাসায় আসছে। বাসায় এসে দেখে অশোক ব্যাগ গুছিয়ে নাস্তা করছে। শশী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বাসায় চলে যাচ্ছ? আচ্ছা যাওয়ার আগে একবার গোবিন্দর সাথে দেখা করে যেও। শশী সবাইকে জানায় গোবিন্দ এখানে আসতে না বললে ওর বাসায় নাস্তা পানি পাঠিয়ে ঠান্ডা মাথায় বোঝালে হয়তো সে বুঝে যাবে। তালি তো আর এক হাতে বাজে না, আমরা শুধু শান্তি চাই। সবাই তখন ভয়ে ভয়ে ডাইনিং এ এসে জড়ো হয়। শশী তার মতো বক বক করতেই থাকে। হঠাৎ মা গোবিন্দর মৃত্যুর কথা বলতেই শশীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। লাশ দেখে শশী বিশ্বাসই করতে চায় না। সিপিআর দেওয়ার চেষ্টা করে, বুকে প্রেসার দেয়, পায়ে সুড়সুড়ি দেয়, কিন্তু কোনো কাজই হয় না। এই মৃত্যুর দায়ে ভয়ে বেচারা রীতিমতো কাঁপতে থাকে। পরিবারের সবাই অবশ্য নিশ্চিন্ত হয়ে হা করে শশীর দিকেই তাকিয়ে আছে, কারণ প্রতিবারের মতো সেই এদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু শশী বেচারা দুশ্চিন্তায় পড়ে যায় যে কেউ যদি এখন গোবিন্দকে খোঁজা শুরু করে তখন কি হবে। গোবিন্দকে বাসায় না দেখে সুভাষ গোবিন্দর স্ত্রী শান্তিকে জিজ্ঞেস করে, মামা এখনো আসলো না কেন? আমাকে তো সন্ধ্যায় আসতে বলেছিল। শান্তি রেগে বলে, এমন অপদার্থ স্বামী বাসায় না আসাই ভালো। ফোন আর ওয়ালেটও বাসায় রেখে গেছে। সুভাষ বলে, বাইকের চাবি দাও, আমি গিয়ে দেখে আসি। শান্তি রেগে গোবিন্দর বদনাম শুরু করলে সুভাষ বলে, সে একটা মশা মারলেও আমাকে জানায়, তাই অত চিন্তার কিছু নেই। শান্তি বলে, ওকে তোর থেকেও আমি ভালো করে চিনি, একদিন তোকে ধোকা দিয়ে দিবে। সুভাষ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, হতে পারে সে সবার সাথে অন্যায় করে, কিন্তু আমার সাথে কিছু করতে গেলে নিজেই ফাঁসবে, কারণ
তার সব দুর্বলতা আমি জানি। এইসব থেকে বের হওয়ার উপায় বের করার জন্য শশী অ্যাডভোকেট হেনরিকে কল দিয়ে বলে, মনে করো একটা মুভির স্ক্রিপ্ট লিখছি, যেখানে আমার পরিবার অজান্তেই যদি কারোর খুন করে দেয় তাহলে কি হতে পারে। হেনরি জিজ্ঞেস করে, এটা কি দৃশ্যম 4 স্ক্রিপ্ট নাকি? শশী কোনো মতে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে করো নায়ক জর্জ বাসায় যখন থাকবে না, এক লোক এসে তার পরিবারকে হুমকি দিবে। লোকটা পরিবারকে সমাজে বদনাম করার হুমকি দিলে ভয়ে তারা লোকটাকে থামাতে গিয়ে দুর্ঘটনাবশত মেরে ফেলে। এটাকে কি সেলফ ডিফেন্স বলা যাবে? হেনরি জিজ্ঞেস করে, পরিবারটা পাগল নাকি? তারা যখন বুঝতে পেরেছে তাদের পরিবারের বদনাম হবে তখনই খুনটা করেছে। এখানে সেলফ ডিফেন্স বলতে কিছুই নেই। অশোক এবার নিজেকে নিরাপদ করতে জিজ্ঞেস করে, জর্জের দুলাভাই লোকটার পা ধরে রাখবে, সে কি এই কেসের সাথে জড়িত হয়ে যাবে? হেনরি বলে, পা খোলা থাকলে সে তো পালাতে পারতো, তাই না? তার মানে ওই দুলাভাইও দোষী। মোট কথা হলো যে যে ওই লোককে স্পর্শ করেছে সবাই জেলে যাবে। লও ঠেলা, এক বিপদ থেকে মুক্ত হতে গিয়ে বাঁধলো আর এক বিপদ। সবাই ভয়ে যার যার কাজে চলে যায়। শশী কল কাটতে চাইলে হেনরি বলে, মুভির থ্যাঙ্কস কার্ডে আমার নামটা লিখে দিও কিন্তু। বেচারা জানেও না, নাম উঠলে তাকেই আগে জেলে যেতে হবে। গোবিন্দের ভাগ্নে সুভাষ সাত্তিয়ার বাসায় আসলে সাত্তিয়া জিজ্ঞেস করে, গোবিন্দ কোথায়? সুভাষ ভেবেছিল গোবিন্দ হয়তো এখানে এসেছে, যেহেতু এখানে নেই তাহলে হয়তো কমিটি অফিসে গেছে। সাত্তিয়া জানায় বেবি আর রাঘু কেবলই অফিসে চাবি নিয়ে গেছে। এদিকে শশীর পরিবার চিন্তা করতে থাকে তারা কি করবে। এই বাসায় লাশ রাখলে ধরা খেয়ে যাবে, যদি কোথাও পুঁতে রাখে তাহলে শহর থেকে পালানোর একটা সময় পাবে। গোপান জিজ্ঞেস করে, কিন্তু এসব কিভাবে করব? শশী বলে, কলা কেটে বস্তায় ভরবে, সেই বস্তার সাথে লাশও রাখবো, তাহলে কেউ বুঝবে না। গোপানকে একটা ট্রাক ভাড়া করতে বলে। এরই মধ্যে অশোক ব্যাগ কাঁধে হাঁটা দেওয়া শুরু করলেই গোপান আর শশী কোনো রকমে আবারও তাকে ভেতরে পাঠিয়ে দেয়। যতক্ষণ না এই ঝামেলা থেকে বের হচ্ছে ততক্ষণ বাসার কেউ কোথাও যেতে পারবে না। অশোককে ভেতরে পাঠিয়ে গোপান লক্ষ্য করে সুভাষ গেট থেকে বড় বড় চোখ দিয়ে বাসার দিকেই তাকিয়ে আছে। শশীকে নিয়ে সুভাষের কাছে গেলে সুভাষ জিজ্ঞেস করে, আমার আঙ্কেল গোবিন্দ কোথায়? শশী বেশ ঘাবড়ে বলে, সে তো এখানে আসেনি। সুভাষ রেগে বলে, আমি নিজে তাকে এই বাসায় ঢুকতে দেখেছি। গোপান বলে, না না, আমরা তো কেবলই এই গেট খুললাম, তোমার আঙ্কেলকে বলো সন্ধ্যায় আসতে, আমার কাজ আছে, আমি যাচ্ছি। গোপান ট্রাক ভাড়া করতে এক শপে আসে, কিন্তু সেখানে কেউ নেই। পাশের দোকান থেকে জানতে পারে ইউনিয়ন স্ট্রাইকে আছে। গত সপ্তাহে এক কাস্টমার মাদক পাচারে ধরা পড়েছিল, কিন্তু সে ড্রাইভারকে উল্টা ফাঁসিয়ে দিয়েছে। গোপান জানায় সে কলা কেটেছে, তাই সেগুলো বাজারে নিয়ে যেতে হবে। স্ট্রাইকের জন্য কাউকে তো আর পাওয়া যাবে না, কিন্তু দোকানদার এক মহিলা ড্রাইভারকে ম্যানেজ করে দেয়। ট্রাকের বস্তা তোলার সময় ড্রাইভার সব বস্তা খুলে দেখতে চায়, কারণ এটাই ইউনিয়নের সিদ্ধান্ত, কেউ যেন আবার তাদেরকে ফাঁসিয়ে না দেয়। এই কথা শোনা মাত্রই গোপান শশীকে জানালে শশী দৌড়ে ভেতরে যায়। গোপান এক এক করে সব বস্তা খুলে দেখায়। পেছন থেকে শশী মা বোনদেরকে ডেকে লাশের বস্তা ভেতরে নিয়ে যায়। গোপান অসহায়ের মতো কলা বিক্রি করতে চলে যায়। লাশ থেকে যায় বাসায়, কিন্তু এখন কি করবে সেই চিন্তা করতে করতেই শশী বলে, আমি একাই এসব সামলাবো। অজয়, যাও চাবি নিয়ে আসো। বাইকে করে শশী আর অজয় বস্তা নিয়ে বের হয়। রাস্তায় এক সাধু শশীদেরকে এভাবে যেতে দেখে অবাক নজরে তাকিয়ে থাকে। বাসা থেকে অনেক দূরে চলে আসে, কিন্তু না কোনো নির্জন এরিয়া আছে আর না কোনো পরিত্যক্ত কুয়া। শশী জিজ্ঞেস করে, তোমার কোনো বন্ধু আছে যে সাহায্য করতে পারবে? অজয় বলে, আমি অমন মানুষদের সাথে মিশিই না। বেবি তখন শশীর বাসা দেখানোর জন্য ভাড়াইতে নিয়ে আসে। অশোক ঘুরে ঘুরে বাসা দেখাচ্ছে। এদিকে একটা খাল দেখে শশী সেখানে লাশ ফেলাতেই যাবে কিনা চেক করতে নামলেই দেখে সুভাষ সেখানে চলে এসেছে। সুভাষ বস্তা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ওখানে কি আছে? শশী বাহানা করে বলে, বাসা শিফট করেছি তো তাই কিছু ময়লা আবর্জনা। সুভাষ বলে, তাহলে এখানে ফেলো না, সামনে একটা জায়গা আছে সেখানে দান করে দাও, কিছু টাকাও পাবে। শশী বলে, না না, আমাদের টাকার কোনো লোভ নেই। সুভাষ রেগে বলে, এখানে ফেলে পরিবেশটা নষ্ট করো না, আমার পিছনে আসো। দুই বেচারা সুভাষের পিছু করতে থাকে, কিন্তু একটা মরে আসতেই শশী আবারও ব্যাক করে লাশ নিয়ে সোজা বাসায় ফিরে আসে। বস্তা দেখে অশোক তাড়াতাড়ি সেই ভাড়াটাকে মানা করে দেয়। লোকটা জিজ্ঞেস করে, এতে কি বাজার নাকি? শশী বলে, না না, কলার কাঁদি দেখে লোভ সামলাতে পারিনি তাই নিয়ে এসেছি। শশীর পরিবার বস্তা ধরে ভেতরে নিয়ে যেতে গেলে সেই ক্লায়েন্ট গুলো সাহায্য করতে চায়। অশোক বলে, কোনো দরকার নেই, আমরা মেহমানদের কাজ করাই না। ভাড়াইটি ছেড়ে তখন কলা খাবো বলে বায়না করতে থাকে, কিন্তু এই নির্দয় নিষ্ঠুররা সেই বাচ্চাটাকে একটা কলাও দেয় না। ভাড়াইটিরা চলে গেলে শশী বাসা ভাড়া দেওয়ার ব্যানারটা রেগে খুলে ফেলে। অনেক খুঁজে জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত কুয়া পায়। তখনই শশী লক্ষ্য করে সুভাষ গাছে বসে ডাব পান করছে। সেখান থেকে এসে গোপান মাঝপথে নদী দেখে সেটা চেক করতে নামে, কিন্তু সেখানেও সুভাষ গোসল করছে। শশীর পরিবার যেখানেই যায় সুভাষ সেখানেই একদম চিপকে থাকে। অরুণ তখন চ্যাটজিপিতে সার্চ দেয় কিভাবে লাশ ডিসপোজ করতে হয়। টিভি খুললেও সেখানেও মার্ডারের খবরই দেখায়। বেচারাদের কপালে কি এক মুসিবত এসে পড়েছে। দুই
সতীন মিলে তখন প্রার্থনা শুরু করে দেয়। বৃষ্টির মধ্যে গোপাল কলা বিক্রি করে ফিরে এসে জিজ্ঞেস করে, আমরা এখন কি করব? অজয় বলে, ওই সুভাষ আমাদেরকে ছাড়ছেই না, তার হয়তো সন্দেহ হয়ে গেছে যে গোবিন্দ আমাদের এখানে। গোপালের স্ত্রী বলে, আমার খুব ভয় করছে, আমরা যত সাহস দেখাই না কেন, সত্যি তো এটাই যে আমরা খুন করেছি। শশী জিজ্ঞেস করে, এই শহরে কি এমন কেউ নেই যে আমাদেরকে সাহায্য করতে পারে? রুক্মিণী জানায় সে তেমন কাউকে চেনে না। বাড়ির দুই জামাই অশোক আর গোপাল এবার ঝগড়া লাগিয়ে দেয়। গোপালের স্ত্রী রেগে বলে, এখন ঝগড়া করার সময় না, আগে এই বিপদ থেকে বের হতে হবে। ঠিক তখনই বাইরের গেটে শব্দ শুনে শশী উকি মেরে দেখে সুভাষ দাঁড়িয়ে আছে। এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে দেখতে একটা ভিলেন মনে হচ্ছে। শশী বিরক্ত হয়ে বলে, বলেছি না গোবিন্দ এখানে আসেনি? সুভাষ রেগে বলে, সে সকাল থেকে উধাও, আমার তো কয়েকজনের উপরে সন্দেহ হচ্ছে, মামাকে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না, তোমাদের উপরে নজর রাখবো। কথাটা বলতেই কারেন্ট চলে যায়, যেন এটা কোনো অশুভ সংকেত। শশী জিজ্ঞেস করে, তোমার নাম কি? সুভাষ তার নাম বলতেই সবাই আটকে ওঠে, কারণ তাদের গ্রামে সুভাষ নামের আরেকজন তাদের জীবন জাহান্নাম বানিয়ে রেখেছিল। এরা এখন কিভাবে বাঁচবে? একে তো লাশ সরানোর চিন্তা, তার উপর আবার সুভাষের নজরদারি। হঠাৎই রুক্মিণীর ফোনে একটা কল আসে। কলটা গোবিন্দর ফোন থেকে এসেছে। নামটা দেখেই সবাই আটকে ওঠে। কি করবে বুঝতে না পেরে মা কলটা কেটে দেয়। কলটা আসলে সুভাষ চেক করতে দিয়েছিল। পুরো পরিবার নকল সেই দেবীর ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিভাবে এখন রক্ষা পাবে তার পথ দেখাও। সুভাষও শান্তিতে বসতে পারছে না। বৃষ্টির মধ্যে তার বাসার আঙিনায় বসে শশীর বাসার দিকে এক নজরেই তাকিয়ে আছে। সকালে শশীর মা তুলসী পূজা করতে গিয়ে লক্ষ্য করে সুভাষ তখনও সেখানে বসে একভাবেই তাকিয়ে আছে। ঘাবড়ে গিয়ে শশী আর অশোককে জানালে অশোক বলে, এই অবস্থায় লাশ বাইরে নেওয়া যাবে না, শুধু খেয়াল রাখতে হবে সুভাষ যেন ভেতরে না আসতে পারে। শশী বলে, গোবিন্দর কথা মতো যদি সত্যিই বাবা দোষ করে থাকে তাহলে পুলিশের কেস হয়ে যাবে, তখন তো পুলিশ জিজ্ঞাসাবাদ করতে বাসায় আসবে। অশোক বলে, তাহলে বাসা তল্লাশি করতে গিয়ে লাশ পেলে তো আমরাই ফেসে যাব, এই জীবন ভালোই লাগে না, বলেই ভেতরে চলে আসে। কিছুক্ষণ পর ভেতর থেকে চিৎকার শুনে শশী দৌড়ে এসে দেখে অশোক নিজেকে শেষ করার চেষ্টা করছে। জেল খাটার ভয়ে সে মরে যাওয়াটাকেই বেশি সম্মানের মনে করছে। গোপাল আর শশী অনেক কষ্টে অশোককে নিচে নামায়। শশী বলে, আমরা রুক্মিণী মাকে নতুন জীবন দেওয়ার ওয়াদা করেছি, তাকে আমরা কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছি না। গোপালের স্ত্রী বলে, এমন অবস্থায় আপনার উল্টা আমাদেরকে সাহস দেওয়া উচিত, তা না আপনি নিজেই ভয় পাচ্ছেন। রাতে শশী বেবি আর রাঘুর কাছে আসলে বেবি জিজ্ঞেস করে, তোমরা এখনো যাওনি? শশী বলে, বিল্ডিং এর উপরের ফ্ল্যাটে বিদ্যুতের সমস্যা আছে, সেটা ঠিক করে 2 থেকে 3 দিন পর চলে যাব। তা সবাই কি ঠিক আছে? রাঘু জানায় সাত্তিয়া তো অসুস্থ, তাই বাসায় আরাম করছে, আর গোবিন্দর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শশী এমন ভান করে যেন সে অবাক হয়ে গেছে। বেবি বলে, আসলে সে অনেক দেবী ভক্ত তো, তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গতকাল থেকেই তাকে আর দেখেনি। তখনই সুভাষ আসলে রাঘু জিজ্ঞেস করে, তোমার আঙ্কেলকে পেয়েছো? সুভাষ তখন শশী দেখে আর চোখে তাকিয়ে বলে, না এখনো পাইনি। বেবি বলে, সে কোনো ছোট বাচ্চা না, চলে আসবে, তারপরও চিন্তা হলে মন্দিরে গিয়ে পূজা করো। সুভাষ বলে, মন্দির পূজা না, গৃহে পূজা করাবো। শশীর ভয় এবার আরো দ্বিগুণ হয়ে যায়। বাসায় ফিরে পরিবারকে জানায় এখনো গোবিন্দর নিখোঁজের বিষয় কেউ সেভাবে গুরুত্ব দিচ্ছে না। গোপাল বলে, তাহলে 2 থেকে 3 দিন সময় আছে, কিন্তু সুভাষের নজর থেকে কিভাবে বাঁচবে, কি করবে তারা? এসব ভাবতে ভাবতেই শশী বলে, কাটাকে তো কাটা দিয়েই তুলতে হবে। পরের দিন সকালে শশী বাস স্ট্যান্ডে আসে, ফোনে কারোর সাথে কথা বলতে থাকে। সুভাষ সেটা খেয়াল করে তার পিছু নেয়। হঠাৎ লক্ষ্য করে একটা লোক জুস খেতে খেতে তার দিকেই তাকিয়ে আছে। সুভাষও কিছুক্ষণ তাকানোর পর সে চোখটা নামিয়ে নেয়। আসলে এরা দুইজন একদম একই রকম। শশী এই লোককে নিতে এসেছে, আর এটাই হলো সেই সুভাষ যে গ্রামে 2 যমজ ভাইয়ের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এদেরকে জ্বালিয়ে মেরেছিল। শশী তাকে বাসায় নিয়ে যাওয়ার আগে মন্দিরে নিয়ে আসে। সুভাষ অতি ভক্তি নিয়ে পূজা করে, কিন্তু মন্দির থেকে ফেরার সময় শশী মন্দিরের কাহিনী জানাতেই সুভাষ জিজ্ঞেস করে, আমাকে এখানে তুমি সমস্যার সমাধান করতে ডেকেছো তাই না? শশী বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে এসে গোবিন্দকে হত্যার কাহিনী শোনায়। সুভাষ হতবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে খুন করেছো? সবাই একসাথে আঙ্গুল তুলে দেখায়, এখানে না তো, রান্নাঘরে। দেখেছেন এরা কত সহজ সরল। তবে এতগুলো খুনির মধ্যে সুভাষ নিজেকে নিয়ে চিন্তায় পড়ে যায়। উঠে বের হতে গেলেই শশী কাঁধে হাত দিয়ে বলে, বাবা তোমাকে অনেক পছন্দ করত। অরুণ ভয় দেখাতে বলে, সে সাহায্য করতে না চাইলে তাকেও মেরে বস্তায় ভরে দিব। যে সত্য জানে তাকে তো আর ছেড়ে দেওয়া যায় না। সুভাষ ভয়ে থেকে যাওয়াটাই সেফ মনে করে। বাপ রে, কি ভয়ঙ্কর পরিবার, তাই না? ব্যালকনিতে দাঁড়িয়ে শশী সুভাষকে বোঝায়, ওদের কথায় কিছু মনে করো না, প্লিজ আমাদেরকে এই মুসিবত থেকে বের হওয়ার জন্য সাহায্য করো। সুভাষ গোবিন্দ লাশ দেখতে গেলে গোপাল জিজ্ঞেস করে, কত টাকা চেয়েছে? শশী জানায় টাকা লাগবে না, কমিটির সেক্রেটারি হতে চায়। গোপালের স্ত্রী সুভাষকে
বলে অনেক চেষ্টা করেছি, কিন্তু লাশ বাসা থেকে বের করতেই পারিনি। সুভাষ শশীকে জিজ্ঞেস করে বাস স্ট্যান্ডে যাকে দেখেছিলাম তার নাম কি। শশী সুভাষ বলতেই সুভাষ এবার নিজে অবাক হয়ে যায়, কারণ এটা তারই নাম। সুভাষ ভেবে বলে ওকে এই কেসে ফাঁসাতে হবে। সে হয়তো বাসার ভেতরে আসার প্ল্যান বানাচ্ছে। ঠিক 1 ঘন্টা পর সে ঠিকই চলে আসবে। ঠিক 1 ঘন্টা পরে কলিং বেল বাজলে শশী আর অজয় দরজা খুলে দেখে সত্যি সত্যি সুভাষ এসেছে, সাথে বেবি আর রাঘু। রাঘু এবং বেবি জানায় তারা ভারতের জন্য শোক সভার আয়োজন করতে চায়। গোবিন্দর ভাগ্নে সুভাষ জিজ্ঞেস করে এখানে কয়টা রুম। সুভাষ বলে নিচে 3টা, উপরে 2টা, মোট 5টা। গোবিন্দর ভাগ্নে বলা নেই কওয়া নেই হুট করেই উপরে চলে যায়। সুভাষও তার পিছু পিছু যায়। গোবিন্দর ভাগ্নে রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ কাউকে ছাদ দিয়ে আচমকা সরতে দেখে জিজ্ঞেস করে উনি কে। সুভাষ বলে রুকমণির মায়ের ছেলে। গোবিন্দর ভাগ্নে জিজ্ঞেস করে উপরে আসলো কিভাবে, সে তো নিচে ছিল। সুভাষ জানায় কিভাবে আর আসবে, সিঁড়ি দিয়ে এসেছে। কথা বলতে বলতেই নিচে শশী আর তার 2 বোন কেমন যেন একটা গন্ধ পায়। তখনই শশীর মা ধূপ জ্বালিয়ে সারা বাসায় ধোয়া দিতে শুরু করে, যেন লাশ পচার গন্ধ কেউ টের না পায়। গোবিন্দর ভাগ্নে নিচে নেমে গ্লাস রাখার বাহানায় রান্নাঘরে যেতে চাইলেই রুকমণি তাকে আটকায়। বেবি বলে ওকে যেতে দিন, এই বাহানায় বাসা দেখে আসবে। গোবিন্দর ভাগ্নে গ্লাস ধুয়ে স্টোর রুমের দিকে তাকালেই অশোকের স্ত্রী জানায় আমরা এটা তেমন একটা ব্যবহার করি না। গোবিন্দর ভাগ্নে সেখানে গিয়ে এদিক সেদিক তাকানোর পর দেখে একটা বস্তা রাখা। বস্তা খুলে দেখে সেখানে একটা পচা কলা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে গোপান আর তার স্ত্রী কুয়া থেকে পানি তুলছে। গোবিন্দর ভাগ্নে চলে গেলে দেখা যায় কুয়ায় পানি নয়, বরং গোবিন্দর লাশ ঝুলিয়ে রেখেছে। শশীর বাসা থেকে বের হওয়ার পর গোবিন্দর ভাগ্নে বেবি আর রঘুকে জিজ্ঞেস করে এদেরকে কেমন সন্দেহ হচ্ছে না? আমি নিশ্চিত মামার উধাও হওয়ার পেছনে এরাই দায়ী। পুলিশে জানালে কেমন হয়? বেবি বলে তোমার সেই ফেয়ার অ্যান্ড ফ্লাই কেসের কথা ভুলে গেছো? পুলিশ কতদিন ধরে তোমাকে মেরেছিল, 6 মাস লেগেছিল সেই ক্ষত ঠিক করতে। এখন যদি এমন আধা সন্দেহের বসে পুলিশের কাছে যাও তাহলে না জানি তোমার কি হাল করবে। এদিকে বাসার জানালা খুলে শশীরা তাদের কথা শোনার চেষ্টা করছে। সুভাষ গোবিন্দর ফোন বের করে বলে মামা তার ফোন এভাবে ফেলে রেখে চলে যাবে, বিষয়টা গোল মেলে না। গায়েব হওয়ার কয়েকদিন আগে বারবার এদেরকে কল আর মেসেজ দিত, শেষবার তাকে আমি এখানেই দেখেছি। আমি নিশ্চিত এদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। বেবি আর রাঘু সাতিয়ার বাসায় গিয়ে জানায় গোবিন্দর খোঁজ নেই। সুভাষের কাছে গোবিন্দর ফোন আছে। কল এবং মেসেজ লিস্ট চেক করে তারা ভারতের পরিবারকে সন্দেহ করছে। সাতিয়া জিজ্ঞেস করে সুভাষ সব জেনে যায়নি তো? রাঘু বলে না, সব সন্দেহ ভারতের পরিবারের উপরে। ভারতের পরিবার 30 লাখ টাকার কথা জিজ্ঞেস করেছিল। আমার মনে হয় ওদের হয়তো সন্দেহ হচ্ছে। শশী ফোন রাখলে মা বলে এবার তো একটুর জন্য বেঁচে গেছি, আবার আসলে তখন কি করব? সুভাষ বলে যে এই গল্প বুঝতে আমার পুরো কাহিনী শোনা লেগেছে সেটা গোবিন্দর ভাগ্নে হাফ টাইমেই বুঝে গেছে। ও অনেক চালাক, কিন্তু যাই হোক না কেন ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। পরের দিন শশীর মা প্রার্থনা করে বলে হে উপরওয়ালা সুভাষকে তুলে নাও। সুভাষ এসে বলে ঠিকভাবে না বললে তো আমাকেই তুলে নিবে। শশীর মা বলে গোবিন্দার ভাগ্নে সুভাষকে তুলে নাও। এদিকে গোবিন্দার ভাগ্নে পূজা করছে তার মামাকে ফিরে পাওয়ার জন্য। মূর্তির পেছনে সুভাষ তখন শুয়ে শুয়ে তার উপর নজর রাখছে। সুভাষ 24 ঘন্টা গোবিন্দার ভাগ্নের উপর নজর রেখে গোপান আর অশোককে জানায় সুভাষ খেলা বদলে দিয়েছে। ওর চাল চলন দেখে মনে হচ্ছে এতক্ষণে মামার নিখোঁজ বিজ্ঞাপন ছাপা হয়ে গেছে। সত্যি গোবিন্দার ভাগ্নে রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় সব জায়গায় সেই পোস্টার টাঙায়, খবরের কাগজ, এমনকি পোস্ট বক্স থেকে চিঠি বের করে তাতেও বিজ্ঞাপন ঢুকিয়ে দেয়। গভীর রাতে গোবিন্দার ভাগ্নে বাসায় আসলে গোসল করার জন্য ওয়াশরুমে গেলে আচমকা গোবিন্দকে বসা দেখে আটকে ওঠে। গোবিন্দের কাছে গিয়ে ডাকলেও কোনো সাড়া পায় না। সুভাষ নিঃশ্বাস চেক করে বুঝতে পারে গোবিন্দ মারা গেছে। ভয়ে সে ছিটকে যায়। তখনই বাইরে বাইকের শব্দ পেয়ে দরজা খুলে দেখে একটা স্কুটি দাঁড় করানো। বাসার পেছনে গিয়ে দেখে ছাতা মাথায় রাঘু দাঁড়ানো। রাঘু খবরের কাগজ দেখিয়ে বলে তুমি যেমন বলেছিলে তেমনই হয়েছে। আমাদের সব জায়গায় গোবিন্দকে খুঁজতে হবে, আর যদি সত্যি এর সাথে ভারতের পরিবার জড়িত থাকে তাহলে ওদেরকে ছাড় দেওয়া যাবে না। ভয়ে সুভাষ এবার নিজের বল পাল্টে বলে মামা হয়তো কাজের জন্য শহরের বাইরে গেছে। রাঘু ফিরে যাওয়ার সময় পচা একটা গন্ধ পেয়ে জিজ্ঞেস করে কিছু মরেছে নাকি? সুভাষ ওয়াশরুমে তাকিয়ে দেখে গোবিন্দের লাশ পড়ে আছে। সুভাষ ঘাবড়ে বলে না না কিচ্ছু মরেনি। রাঘু চলে যাওয়ার পর সুভাষ বস্তায় ভরে গোবিন্দর লাশ উপরে চিলে কোঠায় নিয়ে আসে। নিচে এসে পুলিশকে কল দিতে গেলেই আগের বারের কথা মনে পড়ে যায়। আগের বারের মারের কথা মনে পড়তেই বেচারা ফোনটা রেখে দেয়। গোবিন্দর মিসিং হওয়া নিয়ে সাতিয়া, বেবি আর রাঘু বেশ চিন্তিত। ঘুরে ফিরে সন্দেহ বারবার ভারতের পরিবারের উপরেই আসছে। তখনই গোবিন্দর ফোনে মোহন দাসের কল আসে। মোহন দাসের কল রিসিভ করতেই বলে টাকা নিয়ে আসার কথা ছিল, আসলে না কেন? শোনো, যত দ্রুত পারো এই ঝামেলা মেটাতে হবে। গতকাল হনুমান মন্দির বানানোর জন্য পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। বেবি বলে 1.5 কোটি টাকা লাগবে, সেটা ম্যানেজ করার জন্য তো
সবাই ব্যস্ত। মোহনদাস অবাক হয়ে বলে, তোমাদের ওইসব 1.5-2 কোটি টাকার কথা বাদ দিয়ে আমার 30 লাখ দিয়ে দাও। বেবি আর রাঘু 30 লাখের কথা শুনে হতবাক হয়ে যায়। সবাই বুঝতে পারে এই গোবিন্দ 1.5 কোটি টাকার কথা বলে রাঘু আর বেবি তাদেরকেও ধোকা দিচ্ছিল। তার মানে তারা মনে করে নেয় যে গোবিন্দ টাকা নিয়ে পালিয়েছে। রাঘু আর বেবি সোজা গিয়ে সুভাষের গলা ধরে শূন্য তুলে বলে, আমাদের 50 লাখ টাকা কোথায়, যেটা তোমার মামা আমাদের থেকে নিয়েছিল? সুভাষ বলে, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। বেবি বলে, গ্রামবাসীকে যেভাবে ধোকা দাও আমাদের সাথে সে চালাকি করতে যেও না, আমরা সহজে ছেড়ে দিব না। সুভাষ দুজনকে ঠেলা মেরে ভেতরে গিয়ে দরজা লাগিয়ে বলে, যদি আঙ্কেলের কাছে তোমাদের টাকা থাকে আমি যেভাবেই হোক তোমাদেরকে দিয়ে দিব। রাঘু বলে, তুমি তোমার আঙ্কেলকে চেনো না, সে সবাইকে ধোকা দেয়, এমনকি তোমাকেও দিয়েছে। সুপার মার্কেটের জন্য সুভাষ যেই টাকা দিয়ে 8 শতক জায়গা কিনেছে ওটা আসলে গোবিন্দর নিজেরই জমি। বেনামি জমি দেখে সেটা সুভাষের কাছে বিক্রি করে উল্টা টাকা হাতিয়েছে। বেচারা সুভাষ কতটা আত্মবিশ্বাস নিয়ে বলেছিল তার মামা তাকে কখনোই ধোকা দিবে না। এখন তো তার মামার পরে প্রচন্ড রাগ হয়। তখনই কমিটি অফিসে গিয়ে বেবি আর রাঘু তন্ন তন্ন করে পুরো অফিস তছনছ করে দেয়, কিন্তু সেই 50 লাখ টাকার কোনো হদিসই পায় না। সুভাষ গোবিন্দর স্ত্রী শান্তিকে সব বলতেই সে সুভাষকে ইচ্ছা মতো ঝাড়ি দেয়, কারণ সে কতবার সতর্ক করেছিল। শান্তি বলে, এখন বোঝো যে সে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, ওই কুকুরটা এনেছে তার পেছনেও কোনো না কোনো কারণ আছে। সুভাষ চিন্তা করতে থাকে, তাহলে লাশের কি করবে? বাসায় গেলে পচা গন্ধ বের হয়, তাই আগরবাতি ধরিয়ে পুরো বাসায় ছড়ায়। হঠাৎ মনে পড়ে সেদিন শশীর মাও ধূপ জ্বালিয়েছিল। শশীর পরিবারিক যে সুভাষকে ফাঁসিয়েছে এটা বুঝতে সুভাষের আর দেরি হয় না। যত হোক তার ডিটেকটিভের মাইন্ড। শশীর বাসায় কলিং বেল বাজতেই সবাই দরজা খুলে দেখে সুভাষ দাঁড়ানো। সুভাষ রেগে বলে, আমি হার মেনে নিয়েছি, তোমরা আমাকে ফাঁসিয়েছো। শশীর পরিবার এমন ভাব করে যেন তারা কিছু জানেই না। সুভাষ বলে, যেদিন থেকে আঙ্কেল নিখোঁজ সেদিন থেকেই আমি তোমাদের উপর নজর রেখেছি। মামা এই বাসার ভেতরে গিয়েছিল কিন্তু বের হয়নি। আর সেদিন বস্তায় করে কি নিয়ে যাচ্ছিলে? শশী বলে, আবর্জনা। গোবিন্দার ভাগ্নে সুভাষ বলে, সেদিন তো বালতি দিয়ে পানি তুলছিলে, আজ বালতি কোথায়? গোপানের স্ত্রী বলে, তোমার বিশ্বাস না হলে আমাদের বাসা খুঁজে দেখো। গোবিন্দার ভাগ্নে সুভাষ বলে, আমি জানি তোমরা মামাকে মেরে তাকে আমারই ওয়াশরুমে রেখে এসেছো। গোপান বলে, মামা নিখোঁজের খবর পোস্টারে ছাপিয়ে দাও। গোবিন্দার ভাগ্নে সুভাষ বলে, শুধু পোস্টার না, চিঠির মাধ্যমে পুলিশকেও জানিয়েছি। সুভাষ বলে, তুমি তো মহা বিপদের মধ্যে আছো। সুভাষ জুনিয়র বলে, আমি গতকালকে এসব জানলে করতামই না। আমার মামা সবাইকে ধোকা দিতে দিতে আমাকেও ধোকা দিয়েছে। সে বেঁচে থাকলে আমি আজ নিজে তাকে মেরে ফেলতাম। দেখো তোমরা ফাঁসবে আর আমিও ফাঁসবো, তাই টিম হয়ে একসাথে কাজ করলেই ভালো হবে। সুভাষ শশীকে সাইডে নিয়ে বলে, এটাই এখন ঠিক মনে হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট আসলে আমরা কোনো না কোনো ভাবে ফেসে যাব, তাই ওকে সাথে রেখে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজতে হবে। শশী সুভাষকে সতর্ক করে বলে, তুমি যদি পোল্ট্রি খাও না তখন কি হবে? সুভাষ বলে, আমি আর কি করব, মানুষকে নিজের মনে করেই তো বাসটা খেয়েছি, তোমরা সবাই রেডি তো? শশীরা রাজি হয়ে যায়। সকালে গোবিন্দার ভাগ্নে ব্রাশ করার সময় বলে, লাশকে বাসায় রাখা বিপদ, তাই বাইরে নিতে হবে। সুভাষ বলে, এটা তুমিই করবে, আমরা সাথে নিয়েছি তার মানে এই না যে তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। গোপান বলে, পাশে একটা নদী আছে, সেখানে ফেলে দেওয়া যায়, কিন্তু লাশ সেই অবধি নিয়ে যাওয়া তো অনেক মুশকিল। শশী বলে, তুমি পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছো, এখন লাশ নিয়ে বের হওয়া মানেই ঝামেলা। সবাই চিন্তা করতে থাকে কি করা যায়। তখনই শশীর মা বলে, আমরা যদি লাশকে আস্ত না নিয়ে যাই? বাপরে কি ভয়ানক বুদ্ধি। নতুন বুদ্ধি বানিয়ে শশী আর সুভাষ জগদীশের কাছে আসে। জগদীশ কষায়ের দোকানে কাজ করে। সুভাষ জিজ্ঞেস করে, বাইরে গিয়ে কাজ করো নাকি? আমরা যদি বড় কিছু কাটতে বলি? জগদীশ বলে, মহিষ হলে 1500 লাগবে। শশী 2500 টাকা দিয়ে বলে, প্লিজ আমাদের সাথে চলো। জগদীশ জিজ্ঞেস করে, কিন্তু কাটতে হবে কি? সুভাষের বাসায় এসে গোবিন্দর লাশ দেখে জগদীশ তো আকাশ থেকে পড়ে। সুভাষ কানের কাছে এসে বলে, জানি তুমি শকড হয়ে গেছো, কিন্তু ভেতরে ভেতরে খুশিও হয়েছো, কারণ জগদীশের মেয়ের নিখোঁজের জন্য তো একটা ক্ষোভ আছে। তবুও জগদীশ মানা করে দিলে শশী বুঝিয়ে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বেঁচে থাকলে ও আমাদের সবার জীবন নষ্ট করে দিত। শশীর মা তখন জুস নিয়ে আসলে জগদীশ খেতে গিয়েও গোবিন্দর লাশ দেখে ভয়ে রেখে দেয়, যদি কিছু মেশানো থাকে। জগদীশ বলে, দেখো আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি জেলে গেলে আমার স্ত্রী একা হয়ে যাবে। সুভাষ জিজ্ঞেস করে, তোমার মেয়ে কোথায়? মেয়ের কথা মনে পড়তেই জগদীশের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এই শয়তানটার জন্যই তার মেয়ে নিখোঁজ, একে ছাড়া তো সে যাবে না। গোবিন্দর একটা চুল ছিঁড়ে বলে, বড় চাপাতি আর চাকু ছুরি লাগবে। মানে গোবিন্দ মানুষকে এতটাই অত্যাচার করেছে যে কেউ না চাইলেও আবার রাজি হয়ে যায়। জগদীশ শশীর পরিবারের মহিলাদের সাথে সুপার মার্কেটে আসে চাকু আর ছুরি কিনতে। সবাই যার যার পছন্দের মতো অস্ত্র খুঁজছে। এয়ার ফ্রেশনার, অ্যাপ্রন, যা যা লাগবে সব কিনে নেয়। কাউন্টারে বিল করার জন্য রাখলে ক্যাশিয়ার অবাক হয়ে থাকায় যে এসব জিনিস দিয়ে এরা কি করবে। যাই হোক, বাসায় গিয়ে চারপাশ ঢেকে এয়ার ফ্রেশনার দিয়ে কাজের প্রস্তুতি নেয়। ওদিকে গোপান হাসপাতালে কিডনি বিক্রি করতে যায়। নার্স জানায়, কিডনি বেশিক্ষণ রাখা যায় না, ডোনার থেকে রোগী পর্যন্ত মারা যাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছাতে হয়। গোপান এটা শুনে শশীকে কল দিয়ে বলে, কাজ শুরু করো। শশী জগদীশকে কাজ শুরু করার ইশারা করে। এদিকে গ্রামের চৌরাস্তায়
ধুলা উড়িয়ে ইন্সপেক্টর পার্থান হাজির। গ্রামবাসীকে জিজ্ঞেস করে কে এই পার্থানকে ঘুষ দেওয়ার সাহস করেছে, মানে সুভাষ পোস্টারের সাথে টাকাও দিয়েছিল। পাশ থেকে এক ছেলে বলে এই কাজ কে করেছে তা জানি না, কিন্তু গোবিন্দর বাসা কোথায় তা জানি। পার্থান গোবিন্দর বাসায় গিয়ে তার স্ত্রী শান্তিকে জিজ্ঞেস করে তোমার স্বামী মিসিং এ কমপ্লেন করনি কেন? শান্তি বলে কয়েকদিন পর সে নিজেই ফিরে আসবে। পার্থান জিজ্ঞেস করে আগেও কি এমন করেছে? শান্তি বলে না, কিন্তু হতে পারে এটাই শুরু ছিল। এদিকে মাংস কাটা শেষে কয়েক টুকলা মাংস নিয়ে এসে গোপান অশোককে খোঁচা মেরে বলে সম্পত্তি ভাগাভাগি নিয়ে চিন্তায় ছিলে না, নাও এগুলো এখন ভাগ করে নাও। পার্থান তখন রেগে শান্তিকে জিজ্ঞেস করে তোমার স্বামী 7 দিন ধরে উধাও, তোমার কোনো মাথা ব্যথাই নেই? শান্তি বলে এতদিন ধরে তো আমাকে অশান্তিতেই রেখেছিল, আর আমি কোনো অফিসিয়াল কমপ্লেন করিনি, তাহলে এসব জিজ্ঞাসাবাদ কেন? পারলে সিম্বাকে নিয়ে যান। গোবিন্দ শখের কুকুর ছিল, সে যাওয়ার পর থেকে কিছু খাচ্ছেই না। পার্থান হতবাক হয়ে কিছু বলতে গেলেই শান্তি মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। বাপরে কি অপমান! পুরো বাজারে হন্যে হয়ে পুলিশ গোবিন্দর খোঁজ শুরু করে। সুভাষ শশীকে জানায় পুলিশ ঘোরাফেরা করছে। গোপানের স্ত্রী জিজ্ঞেস করে তাহলে কি সব বন্ধ করে দিব? শশী বলে না, পুলিশ এখানে আসার আগেই সব সারতে হবে। গোপান এবং অশোক কোথায়? দুই ভাইরা ভাই তখন দুই হাতে দুই টোপলা নিয়ে হাঁটছে। অশোক বলে ভয় লাগলেও চেহারায় কিন্তু দেখানো যাবে না। সামনে পুলিশ দেখতেই অশোকের হাওয়া টাইট হয়ে যায়। পেছনে ফিরে গেলেই গোপান তাকে থামায়। অশোক এবার জুতা ছেঁড়ার বাহানা করতে গোপান নিচে বসে জুতা চেক করতে থাকে। তখনই পুলিশ তাদেরকে দেখে ফেলে। অশোক গোপানকে বলে শান্ত হয়ে চুপচাপ হাঁটো। এদিকে সুভাষ আর অজয় স্কুটি করে আরো কয়েক টুকলা মাংসের ব্যাগ নিয়ে যাওয়ার সময় গাড়ির চাবি খুঁজে পায় না। সুভাষকে ভেতরে গিয়ে চেক করতে বলে, আর অজয় যায় নিজের বাসায় বাইকের চাবি খুঁজতে। গোপান আর অশোক ভয়ে ভয়ে অফিসারের দিকে এগিয়ে গেলে অফিসার গোবিন্দ ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকটাকে পাওয়া যাচ্ছে না, কোথাও দেখলে জানাবে। দুজন কিছুই জানে না এমন ভান ধরে বলে আমাদের তো আরেকটা ট্রেন আছে, তাহলে আসি। একদিকে অজয় তাদের বাসা থেকে গোবিন্দের বাইকের চাবি খুঁজে নিয়ে আসে, আর আরেকদিকে সুভাষ আর শশী ময়লার গাড়ি থামিয়ে মুরগির নাড়ি ভুড়ি বলে গোবিন্দর কাটা মাংস দিয়ে দেয়, কারণ এই গাড়ি স্টেটের বাইরের পিগ ফার্মে যাবে, তাহলে কোনো প্রমাণই থাকবে না। এদিকে গোপাল আর অশোক মিলে সেই মাংসগুলো এক রাস্তার কুকুরকে খাইয়ে দেয়। বাহ, এক একজনের মাথায় কি বুদ্ধি। এদিকে বলদ অফিসার পার্থান যাকে পাচ্ছে তাকেই গোবিন্দ ছবি দেখে জিজ্ঞেস করছে। কেউ তাকে দেখে ভয়ে পালাচ্ছে, তো কেউ তাকে পুরো শহর ঘুরাচ্ছে। এই লোক এতটাই বলো যে অন্ধ মহিলাকেও ছবি দেখাচ্ছে। যাই হোক, এদিকে সুভাষ আর অশোক গোবিন্দের পরনের জামা জুতো সব এক দানশালায় দান করে দেয়। তবে যাওয়ার সময় সেলফি তুলতে ভুলে না। পার্থান তখন পৌঁছে গেছে গোবিন্দের বাকি দুই পার্টনারের কাছে। এরা উল্টা অভিযোগ জানায় যে গোবিন্দ তাদের 50 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। তাদের সন্দেহ গোবিন্দের ভাগ্নে সুভাষ এর সাথে জড়িত, কারণ গোবিন্দ সুভাষকে দেওয়ার জন্যই টাকাটা নিয়েছিল। তারা যখন সুভাষের বাসায় গিয়েছিল তখন সুভাষ তাদের বাসায় ঢুকতেই দেয়নি, যেন সে বাসায় কিছু একটা লুকিয়ে রেখেছে। সুভাষের নাম শুনতেই পার্থানের মনে পড়ে যায় সেই নকল ফেয়ারনেস ক্রিমের কথা, যেটা মেখে তার মুখ পুড়ে গিয়েছিল। এবার তো সে সুভাষকে কোনোভাবেই ছাড়বে না। সুভাষের বাসায় তখন সাফ সাফাইয়ের কাজ চলছে। অজয় হঠাৎ অরুণকে কল দিয়ে বলে জলদি বাসায় গিয়ে মাংসের ব্যাগ খোঁজো। স্কুটির চাবি নেওয়ার সময় একটা মাংসের ব্যাগ মনে হয় ভুলে রেখে এসেছি। অরুণ কাউকে কিছু না বলে বাড়িতে দৌড় দেয়। শশী কেবলই অশোককে বলছিল সব আমাদের প্ল্যান মতোই হয়েছে, আর কোনো সমস্যা নেই। তখনই অজয় মেসেজ দিয়ে বলে মাংস নদীতে ফেলে ফেরার সময় পুলিশ সুভাষকে ধরে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, এখন কি করব? ভয়ে শশী দৌড়ে ভেতরে যায়। কে যে কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। সুভাষ পাকনা আবার পাকনামি করে পুলিশের ওয়াকিটকিতে জানিয়ে দেয় যে পুলিশ তাকে ধরে ফেলেছে। দেখেছেন কি সাহস! পাঠান রেগে বলে তুই আমার চেহারা পুড়িয়েছিলি না, এবার তোকে বড় কেসে ফাঁসিয়ে তোর জীবন পুরাবো। এসব হুমকিতে অবশ্য তার তেমন কিছু যায় আসে না। সে রিল্যাক্সে শশীকে মেসেজে তার লোকেশন দিয়ে বলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে যাবে। শশী আর কি করবে, কোনো কাজ তো করে না, সবাইকে শুধু বলে তাড়াতাড়ি করো না হলে পুলিশ আসবে। দুই মা মিলে চাকুর কি করবে ভাবতে ভাবতেই জগদীশ বলে আমাকে দিয়ে দিয়েন, মিটের দোকানে কাজে লাগবে। গোপান আর তার স্ত্রী তখন চিলে কোঠার সব পলি টেনে সরাচ্ছে। অশোক আর জগদীশ তখন সবকিছু ডোলে ডোলে পরিষ্কারে ব্যস্ত। পুলিশ আসার আগে কোন রকমের সব পরিষ্কার করে সবাই দিয়ে দো। শশী কোন রকমের তালা মেরে দৌড়ে তাদের বাড়ির গেটের মধ্যে আসতেই পুলিশের গাড়ি থামে সুভাষের বাড়ির সামনে। শশী ভয় ভয় তাকিয়ে দেখে সবাই থাকলেও অরুণ সেখানে নেই। সবাই এবার এটাই ভয় পায় যে অরুণ হয়তো সুভাষের বাসায় আটকা পড়ে গেছে। সবাই এবার চিন্তায় তাদের বাড়ির সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে পুলিশ দেখায় ব্যস্ত। দেখেছেন কাণ্ড? এভাবে দেখলে যে কেউ তো সন্দেহ করবে। যাই হোক, সুভাষ দরজার তালা খুলতে গিয়ে দেখে চাবি আর কোথাও নেই, কারণ চাবি তো আসলে শশীর হাতে। এই সুযোগে রাঘু আর বেবি এসে খুব ভাব দেখিয়ে সুভাষকে মারতে গেলে পার্থান তাদের উল্টা শাস্তি দিয়ে দাঁড় করিয়ে রাখে। তখনই অজয়কে স্কুটিতে করে বাসায় আসতে দেখে পার্থান সন্দেহ নজরে তাকায়, কারণ এই ছেলেটাই তো সুভাষের সাথে ছিল। কনস্টেবল বলে এরা নতুন এই এলাকায় এসেছে। তখনই দেখা যায় গোবিন্দর পোষা কুকুর শাম্বু গোবিন্দর স্কুটি ফলো করতে করতে বাড়ির মধ্যে চলে এসেছে। শাম্বুকে দেখতেই পার্থানও সেখানে চলে আসে। তখনই অজয় শশীকে বলে আমি যে মাংসের প্যাকেট ভুলে রেখে গিয়েছিলাম সেটা কি পেয়েছো? লও ঠেলা। এবার
তো আর ছাড় নেই। তখনই জগদীশের ফোন বেজে উঠতেই সুভাষ বলে ভয়ের দরকার নেই, খুব স্বাভাবিক হয়ে কথা বলো। জগদীশ কল রিসিভ করতেই তার মেয়ে বলে বাবা, গত সপ্তাহে আমি এখানে পৌঁছাতেই আমার ব্যাগ আরেকটা লোকের সাথে অদল বদল হয়ে যায়। ফোনটা ব্যাগে ছিল আর তোমার নম্বর মুখস্থ ছিল না, তাই কল করতে পারিনি। অনেক কষ্টে অফিসে এসে লোকটাকে খুঁজতে 1 সপ্তাহ লেগে গেছে। এখানে সব ঠিক আছে, গোবিন্দ আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে দিও। জগদীশ এসব শুনে কি যে বলবে ভাষা খুঁজে পায় না। তার মানে সে কোনো কারণ ছাড়াই এই মার্ডার কেসে ফেসে গেল। এবার আর কোনো পথ না পেয়ে সেখান থেকে বের হতে গেলে পাঠান জিজ্ঞেস করে তুমি না তোমার মেয়ের মিসিং কেস করেছিলে? জগদীশ মেয়েকে একটা হাসি দিয়ে বলে তাকে পেয়ে গেছি তো। আসলে সে আনতে গিয়েছিল এমন আম যা কাঁঠাল গাছে হয়, পরে পেয়েছে কাঁঠাল যা আম গাছে হয়। মুরব্বীরা বলেছে এমন কাঁঠাল খাওয়া যাবে না, তাই হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার পেয়ে গেছি। এমন উদ্ভট কথা পাঠানের মাথার উপর দিয়ে চলে গেলে সে বলে কিছু বুঝিনি, কিন্তু মেয়ে তো সুস্থ আছে, ব্যাস তাতেই হবে। তা তুমি এখানে কেন? জগদীশ কোন রকমে ফোন দেখিয়ে বলে হোম ডেলিভারি দিতে এসেছিলাম, বলেই কোন রকমে তাড়াহুড়ায় হেঁটে বের হয়ে যায়। বেচারা বাকিরা বোকার মতো তাকিয়ে থাকে। পাঠান অজয়কে জিজ্ঞেস করে তোমরা সুভাষকে কিভাবে চিনলে? শশী আগ বাড়িয়ে বলে আসলে ও আমাদের মাথা ব্যথার কারণ ছিল, এখন হয়ে গেছে বন্ধু। পাঠান এসব আজাইরা পেঁচাল বাদ দিতে বলে জিজ্ঞেস করে তোমরা গোবিন্দাকে চেনো? সবাই এবার একসাথে কি যে বলে তার একটা কথাও পাঠান বোঝে না। পাঠান বিরক্ত হয়ে বলে দেখো, আমার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নেই, তবুও আমি এই বাড়িটা সার্চ করতে চাই, তোমাদের কোনো সমস্যা নেই তো? রুক্মিণী নিশ্চিন্ত হয়ে বলে কোনো সমস্যা নেই, তবে সে তো আর জানে না বাড়িতে 1 প্যাকেট মাংস এখনো পড়ে আছে। পাঠান হেসে বলে বাহ, কি সহজ সরল পরিবার, সে জানেও না এরা কতটা ডেঞ্জারাস। তখনই পেছন থেকে কনস্টেবল জানায় সুভাষের বাড়ি তালা এখনো খোলা যায়নি। পাঠান এবার রেগে গুলি ছুটতেই সবাই ভয়ে পালায়, তবে গুলিটা লাগে তালায় আর তালা খুলে যায়। সাথে সাথে রাঘু আর বেবি ঢুকে তাদের টাকা খোঁজায় ব্যস্ত হয়ে যায়। সুভাষ জলদি ঢুকে আশেপাশে সব গোছানো দেখে এবার নিশ্চিন্ত হয়ে বলে আসলে আমার ওসিডি সমস্যা আছে তো, তাই একদম টিপটপ ভাবে ঘরটা রাখি। এদিকে পাঠান তখন শশীদের বাসায় ঢুকে বলে আমি জানি আপনাদের সাথে গোবিন্দর কোনো সম্পর্ক নেই, তবুও লোকটা এত খারাপ বলা তো যায় না, যদি সে আপনাদের অজান্তেই এখানে লুকিয়ে থাকে তাই খুঁজছি। এদিকে বাড়ির মহিলারা সব তখন সেই মাংসের প্যাকেট খোঁজায় ব্যস্ত, তবে পাঠান এদের সন্দেহ করে না, কারণ সে আসলে বলো। সারা বাড়ি কিছু না পেয়ে বের হতেই যাবে, তখনই হঠাৎ তার নজর পড়ে কিচেনের স্টোর রুমে। এইদিকে বেবি আর রাঘু আর কনস্টেবল পুরো বাড়ি খুঁজে কিছুই পায় না। হঠাৎ একজনের নজর পড়ে চিলে কোঠায়। সুভাষ কোন রকমে ভুং ভাং বুঝিয়ে তাকে নিয়ে যেতে গেলেই অফিসার উঠে কি যেন দেখে থমকে যায়। অরুণকে তখন কিচেনের স্টোর রুমে দেখে পাঠান হতবাক হয়ে অজয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এরা কি যমজ নাকি? শশী বলে আসলে অরুণ হলো আমার মায়ের পেটের ভাই আর অজয় আমার সৎ ভাই। এমন অদ্ভুত কথা শুনে বেচারা পাঠান নিজেই কনফিউজ হয়ে যায়। তাড়াতাড়ি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে দুইটা আলাদা মায়ের থেকে যমজ সন্তান হওয়া কি সম্ভব? পাশ থেকে শশী বলে আমার বাবার দ্বারা সব সম্ভব। পাঠান মোবাইলে ব্যস্ত হয়ে গেলে অরুণ ইশারায় দেখায় মাংস প্রেসার কুকারে, তার মানে গোবিন্দর আনা প্রেসার কুকারে তার মাংস সিদ্ধ হচ্ছে। বাহ, কি ভাগ্য! শশী আর বাকি সবার চোখ একদম ছানা বড়া হয়ে যায়। তখনই শশী পাঠানকে টেনে বাইরে এনে বলে আসলে আমরা এসব কাউকে জানাতে চাই না, তাই দুই যমজ ভাইকে কখনো একসাথে বের হতেও দিই না। আসলে গোবিন্দ প্রায়ই এখানে আসতো, একদিন দুই ভাইকে একসাথে দেখে সে বাবাকে বদনাম করার হুমকি দিচ্ছিল, কারণ আমরা তার দুর্নীতির সম্পর্কে জেনে গিয়েছিলাম। সে এই গ্রামের সবাইকে বোকা বানাচ্ছিল। পাঠান হতবাক হয়ে তাকালে তাকে নিয়ে আসা হয় মন্দিরে, সাথে রাঘু আর বেবিও এসেছে। নকল এই মন্দিরে আসল ভক্তদের ভক্তি দেখে বেচারা পাঠান নিজেই দ্বিধায় পড়ে যায়। রেগে দুজনকে জিজ্ঞেস করে তোমরা সব জানার পরও পুলিশকে জানাওনি কেন? দুজনে এবার গোবিন্দর উপর দোষ দিয়ে বলে সেই তো আমাদেরকে ফাঁসিয়েছে, আমরা যদি কাউকে বলার সাহস করতাম তাহলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। শশী বলে ওই গোবিন্দ সব টাকা নিয়ে আমার বাবাকেই ফাঁসানোর প্ল্যান করেছিল। তখনই মোহন দাসের কল আসলে দুজন চালাকি করে পাঠানকে ফোন ধরিয়ে দেয়। মোহন বলে 30 লাখ দিয়ে কোন রকমে তদন্ত আটকে দিয়েছি, মন্দিরের নাম লিস্টে দিতে হলে আরো 10 লাখ লাগবে। পাঠান বলে ঠিক আছে। কল রাখতেই সে চিৎকার করে বলে এই লোককে ধরতে পারলে পুরো স্ক্যাম ধরতে পারবো, তাহলে এবার আমার প্রমোশন তো পাক্কা, তবে সাথে এই দুই মোসওয়ালাকেও নিতে হবে, না হলে এখানকার লোকজন এসব জানলে এদেরকে আস্ত রাখবে না। শোনো শশী, এই কেস যেহেতু সেন্সিটিভ তাই এসব নিয়ে কারোর সাথে কথা বলবে না। শশী এবার নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করে তাহলে গোবিন্দর মিসিং কেসের কি হবে? পাঠান বলে সে নিশ্চয়ই এদের টাকা নিয়ে কোথাও ঘাপটি মেরে আছে, তবে সে জানে না আমি মাটি থেকে হলেও তাকে খুঁড়ে বের করব, বলেই চলে যায়। শশী তখন চুপি চুপি বিজয়ের হাসি হাসে। এদিকে গোপান এখনো টেনশনে আছে যে টাকা ম্যানেজ হয়নি, আর সে এজেন্ট চাকরিটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে। সে কোন রকমে লোকটার কাছ থেকে 3 দিনের সময় নেয়। তখনই শশী তাকে খেতে ডাকলে গোপান বলে টাকা ম্যানেজ করতে হবে, তাই অনেক জায়গায় কল করতে হবে, আপনারা খেয়ে নিন। বোনজামাইয়ের এই বিপদে কিছু করতে পারছে না দেখে শশীর খুব খারাপ লাগে। পরের দিন সকাল হতেই সপরিবারে নদীর ঘাটে ভারতের অস্থি বিসর্জন করতে আসে। অস্থির ঘটি পানিতে ভাসিয়ে
হাসিয়ে ফিরে এসে গোপানকে একটা শপিং ব্যাগ দিয়ে বলে, এটা দিয়ে তোমার স্কুলের চাকরি পার্মানেন্ট করো। ব্যাগে এত টাকা দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি ভাবছেন এত টাকা শশী কোথায় পেল? আসলে গত রাতে রুক্মিণী খাবার টেবিলে বসে বলে, প্রেসার কুকারের কি করব, সেখানে এখনো ওই মাংসগুলো আছে। শশী সেই মাংস উঠানের আগুনে পুড়িয়ে দেয়। তার মনে পড়ে সকালের কথা, যখন বেবি আর রাঘু বলছিল গোবিন্দ তাদের 50 লাখ টাকা নিয়ে পালিয়েছে। ভালো করে ভাবতেই তার মনে পড়ে যায় গোবিন্দ বলেছিল তারা ঘুষের সব টাকা মন্দিরে দান বাক্সেই রাখতো। সেদিন সকালেও বলেছিল শশীরা যেন তার টাকা দান বাক্সে ফেলে দেয়। ব্যাস, সাথে সাথেই সে গোবিন্দের চাবির গুচ্ছ নিয়ে দান বাক্সের তালা খুলে সেই 50 লাখ টাকা পেয়ে যায়। তবে সেই টাকা থেকে সুভাষকে ভাগ দিতে ভোলে না, কারণ গোবিন্দ এতটাই জঘন্য মানুষ ছিল যে নিজের ভাগ্নেকে ধোকা দিয়ে টাকা নিতেও তার হৃদয় কাঁপেনি। এরপর আর কি, বাবার অস্থির সাথে গোবিন্দের মাংসের ছাই মিশিয়ে ঘটি পানিতে ভাসিয়ে দেয়। মনে আছে গোবিন্দ বলেছিল ভারতের অস্থি বিসর্জনের সময় তাকে ডাকতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার অস্থিও ভারতের অস্থির সাথে বিসর্জন হয়ে গেল। শশীও সুন্দর করে সেই চাবিগুচ্ছ পানিতে ফেলে দেয়। এরপর ফাইনালি সবাই নিশ্চিন্ত হয়ে ফিরে যায় বাড়িতে। বাপ রে, কি ভয়ঙ্কর পরিবার। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।